যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রথম কৌশল কোনো কাজে আসেনি। ইরানকে দ্রুত হারানোর পরিকল্পনা ভেস্তে গেছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন হামলার জন্য ইরানের গুরুত্বপূর্ণ কোনো স্থাপনা বাদ নেই, সুতরাং দ্রুতই যুদ্ধ বন্ধ হতে পারে। মার্কিন প্রেসিডেন্টের এমন ঘোষণার পর বিশেষজ্ঞরা বলছেন মূলত প্রথম কৌশলে হার মেনেই যুদ্ধ বন্ধের ইঙ্গিত দিলেন ট্রাম্প। তবে এবার যুক্তরাষ্ট্র ইসরায়েল তাদের প্ল্যান বি নিয়ে কাজ শুরু করেছে। নেতানিয়াহু নিজের তৈরি এক ফাঁদে নিজেই পড়েছেন, আর সেই ফাঁদে তিনি ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকেও টেনে এনেছেন। ইসরায়েলের জন্য কিংবা যুক্তরাষ্ট্রের জন্য এই যুদ্ধের শেষ হতে হবে পূর্ণ বিজয়ের মাধ্যমে। এর কম কিছু হলে তা অর্থহীন হয়ে পড়বে, এমনটাই মনে করেন বিশ্লেষকরা। দ্য গার্ডিয়ান তাদের এক প্রতিবেদনে উল্লেখ করেছে, যদি যুদ্ধ এমন অবস্থায় শেষ হয় যে বড় ক্ষতি কিংবা ব্যাপক প্রাণহানির পরও ইরানের শাসন ব্যবস্থা টিকে থাকে, সেটাও ইসরায়েলের কাছে গ্রহণযোগ্য হবে না। তখন ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হয়ে দাঁড়াবে তাদের প্রযুক্তিগত সক্ষমতা ব্যবহার করে দ্রুত একটি পারমাণবিক অস্ত্র তৈরি ও পরীক্ষা করা, যাতে ভবিষ্যতে আর কেউ তাদের উপর হামলা করার সাহস না পায়। একদিকে বলা হচ্ছে যুদ্ধ প্রায় জিতে গেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল, অন্যদিকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী অঞ্চলটিতে তৃতীয় একটি বিমানবাহী নৌবহর মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। এ যুদ্ধ শুরু থেকেই পরিকল্পনা মাফিক এগোয়নি। পরিকল্পনা ছিল ইরানের সর্বোচ্চ নেতা এবং ধর্মীয় ও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর যত বেশি সম্ভব শীর্ষ নেতাকে হত্যা করা, যাতে ইরানে ক্ষমতাসীনেরা দুর্বল হয়ে পড়েন এবং তাদের ইসলামী শাসন ব্যবস্থা ভেঙে পড়ে। কিন্তু এই পরিকল্পনা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে, যেমনটি আগে থেকেই এক মার্কিন গোয়েন্দা মূল্যায়নে বলা হয়েছিল। ইরানি শাসন ব্যবস্থার নতুন নেতা মজুদ রয়েছে এবং সম্ভবত মুস্তফা খামেনি যদি নিহতও হন, সেক্ষেত্রেও দায়িত্ব নেওয়ার জন্য এক বা একাধিক নেতা আগে থেকেই তৈরি আছেন। যুদ্ধের কৌশল এখন প্ল্যান বিতে পৌঁছেছে, যার দুটি উপাদান আছে। এর মধ্যে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ অংশ হলো কুর্দি বা বালুচদের মতো সংখ্যালঘু গোষ্ঠীগুলোর সঙ্গে কাজ করে তাদের বিদ্রোহ উৎসাহ দেওয়া, যাতে ইরান ভেঙে পড়ার প্রক্রিয়া শুরু হয়। তবে এই প্ল্যান বিতে কিছু প্রভাব পড়তে পারে, কিন্তু উদাহরণ হিসেবে কুর্দিরা ইসরায়েলের উপর সহজে আস্থা রাখবে না, আর ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের উপর তো আরও কম। দ্বিতীয় উপাদানটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটি ইসরায়েলের ঐতিহ্যগত সামরিক কৌশলের সঙ্গে সম্পর্কিত, তা হল শত্রুর নিজ দেশে সমর্থনে তীর ধরানো। এটাকে বলে দাহিয়া নীতি। এই নীতি অনুযায়ী যদি কোনো বিদ্রোহ দমন করা না যায়, কোনো রাষ্ট্রের নেতৃত্বকে বসে আনা সম্ভব না হয়, তাহলে বিজয়ের পথ হলো বেসামরিক জনগণের উপর অবিরাম কঠোর আঘাত হানা। এই নীতি বর্তমানে লেবাননে প্রয়োগ করা হচ্ছে। সেখানে দক্ষিণ বৈরুতের দাহিয়া উপশহরে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি ধ্বংস করার অভিযান শুরু হয়েছে। 2006 সালে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধের সময় থেকেই এই এলাকায় নাম থেকেই নীতিটির নামকরণ হয়েছিল। সমালোচকরা বলেন, গত 30 মাসে গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধেও এই নীতি ব্যাপকভাবে প্রয়োগ করা হয়েছে। এতে অন্তত 70,000 ফিলিস্তিনি নিহত হয়েছে, আরও অনেক বেশি মানুষ আহত হয়েছে এবং গাজার বেশিরভাগ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবু হামাস এখনও টিকে আছে এবং গাজার কিছু অংশ এখনও তাদের নিয়ন্ত্রণে রয়েছে। এই বাস্তবতা সত্ত্বেও এখন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এবং যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর ইরানের বিরুদ্ধে যুদ্ধে একই নীতি প্রয়োগ করছে। অবকাঠামোর ওপর হামলার ক্রমবর্ধমান প্রমাণ এরই মধ্যে দৃশ্যমান। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেক্সেট সতর্ক করে বলেছেন, এটি হবে ইরানের ভেতর আমাদের সবচেয়ে তীব্র হামলার দিন এবং অপারেশন এপিক ফিউরির 10ম দিনে ইরান একা হয়ে গেছে এবং তারা মারাত্মকভাবে হারছে। সাম্প্রতিক সময়ে ইসরায়েলের সামরিক কৌশলের অভিজ্ঞতা এবং ট্রাম্প ও হেক্সেতের অধীনে যুক্তরাষ্ট্রের আরও আক্রমণাত্মক অবস্থান, এই দুইয়ের সমন্বয়ে আমরা সম্ভবত ইরান জুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ দেখতে পাব। এটি একটি বিশাল কাজ এবং প্রায় 9,30,00,000 মানুষের দেশে এর বড় প্রভাব ফেলতে কয়েক মাস সময় লাগবে, যা গাজার জনসংখ্যার তুলনায় 40 গুণের বেশি। তাছাড়া এই কৌশল কার্যকর হওয়ার সম্ভাবনা খুবই কম।